আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বাড়ির প্রধান দরজাটা খুললো। রশিদ বিলার রাজকীয় মার্বেল ফ্লোরে পড়লো কালচে লেদারের বুটের শব্দ। ভেতরে ঢোকার পর থেকে নাফিসা চারিদিকে অবাক হয়ে তাকাচ্ছে। সে এর আগে কখনো এমন বাড়ি দেখেনি। সে তো বড় হয়েছে গ্রামে, শুধু একটু স্কুলে যাওয়া আসা ছাড়া বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা খুবই কম। নাফিসা যেন নিঃশব্দে ঢুকে পড়লো এই বিশাল অজানা জগতের। রশিদ বিলার রাজকীয়তা যেন কাউকে শিহরিত করে দিতে পারে। দ্বার প্রান্তে কার্ডিং করা সোনালী প্যানেল, ছাদের দিকে তাকালে চমকে উঠতে হয় ঝাড়বাতির ঝলকে। আর একপাশে বাঁধানো গোলাপি ও বেগুনি ফুলে ভরা বিশাল বড় টেবিল, চারিদিকে দামি দামি জিনিসপত্র। এত বড় বাড়ি দেখে সে অবাক, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। দেওয়ালে লম্বা লম্বা পারিবারিক ছবি, পুরোনো দিনের দাদু দাদি থেকে শুরু করে বাচ্চাদের শৈশব ছবি। নাফিসা যখন এগুলো অবাক হয়ে দেখছিল, ঠিক তখনই কেউ ছুটে এলো তাদের দিকে। সামনে তাকিয়ে দেখে সেলোয়ার কামিজ পরা, দেখতে খুব ফর্সা, ফিটফাট গড়নের এক সুন্দরী মাঝবয়সী মহিলা। বয়সটা ঠিক কত হবে তা বুঝে উঠতে পারলেন না নাফিসা। আফিয়া বেগম ছুটে এলেন সামনে। তিনি তার ছেলে সাইমনকে বুকে চেপে ধরলেন, যেন হারিয়ে যাওয়া কোনো প্রিয় জিনিস ফিরে পেয়েছেন অনেকদিন পর। আফিয়া বেগম বললেন, তেহু আমার সোনার ছেলে, আল্লাহ গো কতদিন পর এলি। চোখের জল, কণ্ঠে কম্পন, বুকে গভীরভাবে জমে থাকা মাতৃত্ব আবেগ যেন ফেটে পড়ল। তার কণ্ঠস্বর বাড়ির রাজকীয় দেয়াল ছুঁয়ে ছড়িয়ে পড়ল যেন। সাইমন বলল, মা কথা পড়ে না তাই না? চোখের পানিতে ছেলের বুক ভিজিয়ে দিলেন। নাফিসা অবাক হয়ে তাকিয়েছে দুজনের দিকে। সে বুঝতে পারলো এ হয়তো পুলিশ অফিসারের মা হবেন। পেছনে পেছনে ছুটে এসে হাজির হলেন বিলকিসারা। নাতিকে এতদিন পর দেখে তার চোখেও পানি চলে এলো। তার বড় নাতি দেখতে যেমন তার বড় ছেলের মতো, তেমনি তার বড় ছেলের মতো ঘাটতেরা যা বলে তাই করে। আজ দীর্ঘ 6 মাস পর সাইমন বাড়ি ফিরলো। তারপর বলল, সাইমন দাদু ভাই, কি মনে পড়লো আমাদের কথা এতদিন পর? সাইমন মুচকি হেসে আরেক হাতে দাদুকে আগলে নিল। ইমা বেগম বলল, সাইমন আব্বু কেমন আছো? সাইমন বলল, আলহামদুলিল্লাহ ভালো। ছোট আম্মু তোমরা কেমন আছো? ইমা বেগম বলল, তুমি যেমন রেখেছো আমাদের। সাইমন মলিন হাসলো। রুহি উচ্ছ্বাসিত কিশোরী বয়সের প্রাণবন্তটা নিয়ে ছুটে এলো। আর রিশা একটু নীরব, কিন্তু মুখে চওড়া হাসি। দুই বোন ছুটে গিয়ে দা ভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরলো সাইমনকে। সাইমন আগলে নিল দু হাত দিয়ে সবাইকে। রাহিলও ছুটে গিয়ে সাইমনের পা জড়িয়ে ধরলো। এত কিছুর মাঝেও কেউ লক্ষ্য করল না সেই এক অচেনা মেয়েটিকে। এক পা পেছনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে। সে নীরব, একটু নত মুখে দাঁড়িয়ে আছে। এক হাতে ছোট্ট একটা সুটকেস, অন্য হাতে ওড়নার পার মুচড়ানো। তাকে যেন এই আলোর ঝলকানি আর রাজকীয়তার মাঝে বেমানান মনে হচ্ছে। সে বাড়ি থেকে ছোট্ট একটা কোনো রকমের ব্যাগ নিয়ে এসেছিল। তাতে তার বাবা মায়ের কিছু স্মৃতি ছিল। তাহমিদ ইকবাল এখানে আসার আগে এই সুটকেস ভরে কিছু জামা কাপড় নিয়ে এসেছেন তার জন্য। সাইমন নিষেধ করেছিল, তবুও সে শুনেনি। তার ভিতর থেকে একটা ড্রেস পরে এসেছে সে। বিয়ে সাজে তো আসতে পারবে না। এরকম বাড়ি সে আগে কখনো দেখেনি। নির্বাক বিস্ময়ে হঠাৎ তার গলা শুকিয়ে আসে, শ্বাস দ্রুত হয়ে আসে। সে বুঝতে পারলো এরা সবাই পুলিশ অফিসারের পরিবার। ঠিক তখনই এক তীক্ষ্ণ অনুভূতি হলো তার। গায়ে একটা গভীর স্নায়ুচাপ তৈরি করা দৃষ্টি পড়লো যেন। সে ধীরে ধীরে সামনে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে সাইফান। তার গায়ে হালকা খোলা বোতামের শার্ট, জেল দিয়ে সেট করা চুল, হাতে গিটার। নাফিসা টিভিতে এমন বাড়ি, এমন মানুষজন মুভিতে দেখেছে সে। চোখ দুটো ঘোরানো স্ক্যানারের মতো যেন দেখছে তাকে। তার চোখের চাহনিতে কৌতূহল, বিচার আর একটা নিঃশব্দ চ্যালেঞ্জ। দাড়িতে হাত বুলাচ্ছেন, চোখে কৌতূহলী সন্দেহ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক নজরেই পড়ে ফেলবেন মেয়েটির মনোজগৎ। বিশেষজ্ঞদের মতো করে পর্যবেক্ষণ করছে। চোখের দৃষ্টি ধীরে ধীরে স্ক্যান করছে নাফিসাকে। তার হাতের কাঁপুনি, মুখের বিবর্ণ ভাব ওড়না, চোখের ভাষা, পায়ের ভয়, হাতের থরথরানি, মুখের বিবর্ণ ভাব, সবকিছুই অদৃশ্য নয় তার কাছে। নাফিসার বুক ধক করে উঠলো। সে সঙ্গে সঙ্গে সাইমনের দিকে চেপে গিয়ে পিছন থেকে লুকিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার শার্টের এক কোণা শক্ত করে চেপে ধরলো নিজের কচি আঙ্গুলে। সাইমনের শার্ট কেউ চেপে ধরায় মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলো নাফিসা। ভয় ভরা ও কৌতূহল মুখ চেহারা, ওর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, ভয় পাচ্ছ? নাফিসা কিছু বলল না, কেবল মাথা দুলিয়ে না জানালো। কিন্তু তার চোখ, ওনার ভাঁজ, বুকের ওঠানামা সবকিছুতেই ভয় স্পষ্ট। সে গলা চেপে আসা এক অচেনা পরিবেশে আটকে গেছে। সবাই ব্যস্ত, কেউ নোটিশ করেনি নাফিসাকে। ঠিক তখনই সাইমন নিজের গিটারটা একপাশে রেখে দাড়িতে আবারও হাত বুলিয়ে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে হেসে বলল, ডাল মে কুচ কালা হ্যায়, আপন কা সিক্স সেন্স কাবি গালাত নেহি হোতা। বলে ঠুটে বাঁকা একটা হাসি টেনে কাঁধ একটু ঝাঁকিয়ে আত্মবিশ্বাসের ছাপ রাখে। সে যতদূর জানে তার ভাই মেয়েদের থেকে একটু দূরে থাকে। মনে হয় তার অ্যালার্জি আছে মেয়েদের কাছে। যদিও বা এটা একটা ছোট্ট পিচ্চি মেয়ে, তার ভাই কোনো পিচ্চিকে বিয়ে করবে না। যাই হোক, সে মাঝে মাঝে ভাবে ভাইয়ের আবার কোনো সমস্যা নাই তো, বিয়ে করতে চায় না কেন। একবার তো সে ভেবে রেখেছিল বড় ভাই আসলে তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, কিন্তু ভয়ে বলতে পারেনি। দেখা যাবে জুতো খুলে তার দিকে ছুঁড়ে মারবে। সাইমন নাফিসার দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, আজ থেকে এটাই তোমারও পরিবার। সাইমনকে কারো সঙ্গে কথা বলতে দেখে সবাই একটু দূরে সরে দাঁড়ালো। সবার দৃষ্টি গেল তার পেছনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে। আনারকুলি আর চুরি পরা জামা, সাদা হালকা হলুদের মিশ্রণে ওড়নাটা মার্জিতভাবে মাথায় পেঁচানো ছোট্ট মায়াবী পুতুলের মতো দেখতে একটা মেয়ে, যে এক হাতে সাইমনের শার্ট আঁকড়ে ধরেছে। সবাই তাকিয়ে রইল, সবার চোখে প্রশ্ন। সাইমন বলল, ও হলো নাফিসা, আজ থেকে এই বাড়িতেই থাকবে। সাইমনের দাদি বলল, দাদু ভাই এটা কে গো? সবার মুখে একই প্রশ্ন।
প্রশ্ন? সাইমন বলল, ও আমার একাডেমির এক বন্ধুর বোন। ওর বাবা মা অনেক আগেই মারা গেছে। সম্প্রতি আমার সেই বন্ধু একটা মিশনে শহীদ হয়েছেন। ওর আত্মীয় বলতে কেউ নেই, দেখাশোনার মতো কেউ নেই, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো কখনো মিথ্যা বলে না, কিন্তু পরিস্থিতির চাপে এখন তাকে কত কিছুই করতে হচ্ছে। আফিয়া বেগমের চোখটা নরম হয়ে এলো, চোখে ভাসছে সদ্য আসার সেই সরল মুখটা, নাফিসা। সে দাঁড়িয়ে আছে লোকচক্ষুর আড়ালে, নিঃশব্দ, চোখে কেমন যেন এক অনিশ্চয়তা, ভাবছে যাবে কি যাবে না। আফিয়া বেগম বুঝলেন এই মেয়েটা আর পাঁচজনের মতো নয়। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন নাফিসার দিকে। গলার স্বরটা কোমল, ভরাট মায়ায় ভরা। তারপর বলল, এই যে মা, এদিকে আসো। নাফিসা চমকে সাইমনের দিকে তাকালো। যাবে নাকি যাবে না, সে দুটানায় তার চোখ টলটল করছে। সে যেন মনে মনে জানতে চাইছে আমার কি করা উচিত। সাইমন চোখের ইশারায় মাথায় একটু নাড়লো, তারপর বলল, যাও। তার চোখে নির্ভরতার ছায়া। নাফিসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। আফিয়া বেগম হাত বাড়িয়ে দু হাতে আগলে নিলেন নাফিসাকে, বুকের কাছে টেনে নিলেন এমন ভাবে যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া কন্যাকে আবার ফিরে পেয়েছেন। তার গলায় অদ্ভুত কাঁপন। তারপর বলল, তুই জানিস মা, আমার একটাই শখ ছিল, একটা মেয়ে হবে। আল্লাহ দিলেন না। এই বাড়ির বাকি মেয়েগুলোকে ঠিক নিজের মতোই ভালোবাসি, ওদের মতো তুই আমার মেয়ে আজ থেকে। তোর কথা শুনে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠলো। তুই কাউকে আপন পর ভাববি না। এই বাড়ি, এই মানুষগুলো এখন থেকে তোরও। আমাকে তুই মামুনি বলেই ডাকবি। নাফিসার চোখ ভরে জল এলো। সেই কাপা কাপা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে সে মাথাটা রেখে দিল আফিয়া বেগমের বুকে। একটা গন্ধ, অপরিচিত তবুও চেনা। সে চোখ বন্ধ করে গন্ধ নিতে লাগলো। মনে পড়ে গেল তার নিজের মা। কি আশ্চর্য, এই গন্ধটাই যেন মিশে আছে মামুনির গায়ে। সেই ঘ্রাণ, সেই কোমল ছোঁয়া, সেই শব্দহীন ভালোবাসা এক মুহূর্তে যেন তাকে শৈশবে ফিরিয়ে নিল। তার মায়ের কথা মনে পড়ছে খুব। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে সে। তারপর থেকে মায়ের মতো তাকে কেউ বুকে আগলে নেয়নি। রিশা আর রুহি একসাথে চেঁচিয়ে উঠে বলল, দা ভাই, এটা তো একেবারে পুতুল। রুহির গলায় ছিল খুশির সুর। রিশার চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাফিসার দিকে। ছোট রাহিল এক কোনায় দাঁড়িয়ে শান্তভাবে সব দেখছিল। সে বেশি কথা বলে না। সে ছোট ছোট চোখে বড় বড় বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখের চাহনিতে অবাক প্রশংসা, কিন্তু মুখে কোনো কথা নেই। শুধু চুপচাপ তাকিয়েছে, যেন বুঝে নিচ্ছে এই নতুন মানুষটা কেমন। বিলকিসারা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে কমলতা, মুখে শান্ত হাসি। নাফিসার হাত ধরে কাছে টেনে নিলেন, জড়িয়ে ধরলেন পরম আদরে। তারপর বললেন, আয় আমার কাছে, তুই এখন থেকে আমাদেরই। ভয় পেও না, এই বাড়িতে তোকে কেউ কষ্ট দিবে না। তার গলার স্বরে অভয়, আদর আর আশ্বাস সব দিয়ে বলে উঠল। তারপর তিনি পাশের একজন গৃহকর্মীকে ডেকে বললেন, উপরের একটা রুম একটু ভালো করে পরিষ্কার করে দেও তো। নতুন সদস্য এসেছে পরিবারে, ওর জন্য সব গুছিয়ে রাখো। তিনি আবার ফিরে তাকালেন রুহি আর রিশার দিকে। তারপর বলল, তোমরা দুজন ওকে নিয়ে যাও, ফ্রেশ হতে দাও। ও তোমাদের সাথেই থাকুক আপাতত। রুহি ও রিশা এক লাফে এগিয়ে গেল। রুহি তো লাফিয়ে জড়িয়ে ধরলো। তারপর বলল, এই যে পিচ্ছি, একদম টেনশন নিবি না। তুই এখন আমাদের পরিবারের সদস্য। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একেবারে কিউটনেসের হিরোইন। রিশা কোমল ভাবে বলল, তুই আমাদের ছোট, তাই তুই করেই বললাম। আশা করি রাগ করবি না। তার কণ্ঠে ছিল নিখাত খুশি আর উচ্ছ্বাস। নাফিসার চোখ থেকে আবার পানি গড়িয়ে পড়ল। এই এত অচেনা পরিবেশ, এত ভালোবাসা পেয়ে যেন সে নিজেকে ধরে রাখতে পারলো না। সে চুপচাপ চোখের জল মুছে আর বলে, তোমরা সবাই অনেক ভালো। আমি তো শুনেছিলাম বড় লোকেরা অহংকারী হয়, কিন্তু তোমরা একদম আলাদা। রুহি হেসে উঠলো। তারপর বলল, তোকে কে এসব শিখিয়ে দিয়েছে পিচ্ছি? রিশা বলল, মানুষ এত ভাবে কেন? চল তোর ঘর দেখাই। ওরা হাসতে হাসতে হাত ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো নাফিসাকে। ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমান। এদিকে সাইফান এগিয়ে এলো সাইমনের দিকে, চোখে ছায়ামাখা হাসি, ভেতরে চাপা উচ্ছ্বাস। সে এসে শক্ত করে জড়িয়ে ধরলো বড় ভাইকে। তারপর বলল, দা ভাই, অনেকদিন পর তোর গলা জড়িয়ে ধরলাম। মনটা কেমন যেন হয়ে গিয়েছিল। সাইমন ওকে আগলে নিল। গলার স্বর একটু থমথমে, কিন্তু তাতে ভালোবাসা মিশেছিল। তারপর বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস দুষ্টটা? সাইফান বলল, তোর দেখা না পেয়ে প্রায় সবার উপরেই রাগ হচ্ছিল। বলে দুই ভাই হেসে উঠল। সাইফান বলল, ভাইয়া, তুমি তো সাথে করে একটা ডল নিয়ে এসেছো। আমি ভাবলাম এবার মনে হয় সকলের আশা পূরণ করে বউ নিয়ে এলে। তারপর দেখলাম এটা তো একটা পিচ্চি। আশায় পানি ঢেলে দিলে। হতাশ হয়ে সাইমনের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো সাইমনের মুখের অবস্থা। এদিকে সাইমন বিয়ের কথা শুনে মনে মনে থমকে গেল। তারপর চোখ গরম করে সাইফানের দিকে তাকালো। ঠিক তখনই আফিয়া বেগম ওদের দিকে তাকিয়ে বললেন, তেহু, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলবে। আফিয়া বেগম সাইমনকে ভালোবেসে তেহু বলে ডাকে। তারপর বলল, তোমার খাবার কি আমি উপরে পাঠিয়ে দেবো, না তুমি নিচে আসবে খেতে? সাইমন জবাব দিল, না আম্মু, দরকার নেই, আমি নিচেই আসবো। বলে ধীরে ধাপে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। আফিয়া বেগম আবার বললেন, সাইফান, তুই রাহিলকে নিয়ে যা, ডক্টরের কাছে লেট হয়ে যাচ্ছে। সাইফান হাসলো। রাহিলের দিকে তাকিয়ে বলল, আয় চল, তোর মূল্যবান শপথ কাটতে যাই। বলে হঠাৎ এক ধাক্কায় রাহিলকে কাঁধে তুলে নিল। রাহিল হেসে হেসে বলল, ভাইয়া নামাও। এভাবে এক নতুন সকালের সূচনা ঘটলো রশিদ ভিলায়। নাফিসার নতুন জীবন শুরু হলো। ভয়ের ছায়া সরিয়ে গেল, নাকি কোনো নতুন কিছুর দেখা মিলবে, নাকি ভালোবাসার আলো ভরা নতুন এক অধ্যায়। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো না লাগে তবুও বলে দিতে পারেন, আর কন্টিনিউ করব না। আর সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।